Hello, my dear viewers. How are you? I think so all are good. রাজশাহী জেলা গোদাগাড়ী উপজেলার অন্তর্গত রাজাবাড়ী ডিগ্রি কলেজ আয়োজিত অনলাইন লাইভ ক্লাসে আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম, প্রভাষক পদার্থবিজ্ঞান, রাজাবাড়ী ডিগ্রি কলেজ গোদাগাড়ী রাজশাহী, যার উদ্যোগে এই অনলাইন লাইভ ক্লাস সম্প্রসারিত হচ্ছে। তিনি আমার কলেজের অধ্যক্ষ মহোদয় জনাব সেলিম রেজা। তিনি একজন ডাইনামিক, স্পিডি, স্মার্টনেস, প্রগতিশীল, এই যুগের উপযুক্ত একজন অধ্যক্ষ, যার অক্লান্ত পরিশ্রম এবং প্রচেষ্টায় এই অনলাইন লাইভ ক্লাস সম্প্রসারিত হওয়ায় প্রিয় শিক্ষার্থীরা তোমরা যেমন উপকৃত হতে পারছো, ঠিক আমরাও এই অনলাইন লাইভ ক্লাসে ক্লাস নিতে পেরে নিজেকে গর্ববোধ মনে করি। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলেই ভালো অবস্থানে আছো এবং নিজেকে সুরক্ষিত রেখে, সামাজিক দূরত্ব বজায় রেখে, স্বাস্থ্যবিধি পূর্ণাঙ্গভাবে মেনে নিজেদেরকে সুরক্ষিত রেখে ঘরে থাকছো এবং সামাজিক দূরত্ব এবং সংযম এড়িয়ে নিজেদেরকে সুরক্ষিত রাখতে পেরেছ এবং পাশাপাশি তোমাদের পড়ালেখায় অবশ্যই মনোযোগী হয়েছ এবং পাঠদানে তোমরা অনুরাগী। তো আমি তোমাদের আজকে যে ক্লাসটা নিব সেটা তড়িৎ প্রবাহের চৌম্বক ক্রিয়া এবং চৌম্বকত্ব। এখন এই তড়িৎ প্রবাহের চৌম্বকত্ব এবং ক্রিয়া এবং চৌম্বকত্বের উপরে আজকে আমার পঞ্চম ক্লাস। এর আগে আমি তোমাদেরকে 4টা ক্লাস নিয়েছি থিওরিটিক্যাল। তো আমরা যে ক্লাসগুলো এর আগে নিয়েছি সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তো এখন আমরা আমাদের যে পাঠ ঘোষণা করেছিলাম, সে পাঠ ঘোষণাতে আমরা যা শিখেছি কয়েকদিন, তার আমার পরিচয় এর আগেও দিয়েছি। আমি সিরাজুল ইসলাম, লেকচারার ফিজিক্স, রাজাবাড়ী ডিগ্রি কলেজ গোদাগাড়ী রাজশাহী। তো সকলকে শুভেচ্ছা জানিয়ে আজকের পাঠে অবস্থান করছি। তো আমাদের যে পাঠটা আগে ছিল, সেই পাঠটা যখন প্রথম থেকে শুরু করেছিলাম, সেটা হচ্ছে ওয়েলেস্টেটের চৌম্বক ক্ষেত্রের ধারণা ব্যাখ্যা করতে পারবে, গতিশীল চার্জের চৌম্বক ওপর চৌম্বক ক্ষেত্রের বলের মান এবং দিক নির্ণয় করতে পারবে, তড়িৎ প্রবাহের চৌম্বক ক্রিয়া, ফ্লেমিংয়ের ডান ও বাম হস্ত সূত্র, বায়ার-স্যাভার্টের সূত্র, অ্যাম্পিয়ার সূত্র, ফল প্রভাব, এগুলো আমরা সবগুলোই গত 4টি লেকচারে আমরা এগুলো আলোচনা করেছি। তো মাঝখানে আমাদের একটা বেশ ঈদুল আজহার ছুটি কাটার জন্য হয়তো আমাদের লেখাপড়ার যে একটু কিঞ্চিত পরিমাণ হলেও ঘাটতি থাকে, সেই ঘাটতিগুলো আমরা আজকে পূরণ করব এবং এখানে যেগুলো জায়গায় আমরা কম বুঝছি সেগুলো আজকে বোঝার চেষ্টা করব। আর গত লেকচারে আমার একটু সমস্যার কারণে আমি শেষে বায়ার-স্যাভার্টের সূত্র সমাপ্ত না করেই আমি ক্লাসটা সমাপ্ত করেছিলাম। সেটা থেকে আজকে যেখানে আমি গত ক্লাসে সমাপ্ত করেছিলাম, ঠিক সেখান থেকে এখন আমরা শুরু করব। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা খাতা কলম নিয়ে বসে যাও, আমরা আমাদের পাঠে মনোনিবেশ করি। এখন আমরা যেটা এর আগে ফ্লেমিংয়ের ডান হস্ত বাম হস্ত এগুলো করেছি এবং যখনই আমরা দেখেছি যে কোথাও একটা যদি তড়িৎ প্রবাহ ঘটে, তাহলে দেখা যায়
তার আশেপাশে চৌম্বক ক্ষেত্রের সৃষ্টি হয়, তার আশেপাশে চৌম্বক ক্ষেত্রের সৃষ্টি হয়। এবং সেটা আমরা কি পরীক্ষা করেছিলাম, সেই পরীক্ষাটা সেটা আমরা কি বাজারে চুম্বক শলাকা কিনতে পাওয়া যায়, কিংবা আমাদের পরীক্ষাগারে চুম্বক শলাকা থাকে। সেটা চুম্বকের একটা ধর্ম ছিল যে উত্তর দক্ষিণে সে সার্বক্ষণিক, তার একটা ধর্মের কারণে সে উত্তর দক্ষিণে অবস্থান করে। কিন্তু যখনই আমরা ডিভাইস অর্থাৎ চার্জ, আমরা যখন কোনো চার্জ প্রয়োগ করি, সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এটা যদি একটা ব্যাটারি হয়, সেটার পজিটিভ সাইড, এটা নেগেটিভ সাইড, তাহলে যখন তড়িৎ প্রবাহ এদিক দিয়ে প্রবাহিত হয়, এখানে যদি চুম্বক শলাকা, একটা চুম্বক শলাকা যদি দণ্ডায়মান অবস্থায় রাখা হয়, যে নর্থ সাউথে আগে থেকে আছে, যখন এই প্রবাহটা এখানে যদি ডিভাইসটা অন করা হয়, তাহলে দেখা যাচ্ছে যে তড়িৎ প্রবাহ এর দিক দিয়ে এরকম ভাবে একটা যে সার্কিট পূর্ণ করবে। যে সার্কিট যখন পূর্ণ করবে, এই সার্কিট পূর্ণ করার এই আশেপাশে তড়িৎ ক্ষেত্র তৈরি হবে। তড়িৎ ক্ষেত্রের কারণে চৌম্বক ক্ষেত্র তৈরি হবে। এই চৌম্বক ক্ষেত্রের কারণে এটা যেহেতু চৌম্বক ক্ষেত্র তৈরি হয়ে গেল, তখন দেখা গেল যে এই চৌম্বক ক্ষেত্রের কারণে এখানেও যেহেতু চৌম্বক আছে, চৌম্বকের এখানে নর্থ সাউথ ধর্ম অনুযায়ী করছে যে চৌম্বকের আমরা জানি যে পরস্পর সহমুখী বিকর্ষণ করবে, বিপরীতমুখী পরস্পর আকর্ষণ করবে। তখন দেখা যাচ্ছে এখানে যে মানে তার যে পজিটিভ চার্জ থাকে, আর এখানে যদি পজিটিভ চার্জ থাকে, তাহলে পরস্পর বিকর্ষণ করে সরাইয়া দিবে। আর যদি নেগেটিভ থাকে আর এখানে যদি পজিটিভ থাকে, তাহলে আকর্ষণ করবে। তাহলে দেখা গেল যে এই দণ্ড চুম্বকটা, এই শলাকাটা পরিবর্তন হয়ে এইখান থেকে স্থান পরিবর্তন এই হলো, আর এই স্থানটা এখানে পরিবর্তন হয় এরকম আসলো। এই যে পরিবর্তনটা ঘটেছিল, এটা কেন ঘটেছিল? ওয়েলস্টেড পরীক্ষা দ্বারা আমরা সেগুলো পরীক্ষা করেছিলাম, এবং সেখান থেকে আমরা কি পেয়েছিলাম? আমরা যেটা পেয়েছিলাম যে বর্তনীতে তড়িৎ প্রবাহ চালনা করলে চুম্বক শলাকাটিকে সাম্য অবস্থানে থাকে না, সেখান থেকে বিচ্যুত হয়। তারপরে আরো কি ঘটনা ঘটতে পারে? সেখানে হচ্ছে যে বর্তনীতে তড়িৎ প্রবাহের ফলে চারপাশে চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হয়। বর্তনীতে তড়িৎ প্রবাহের ফলে চারপাশে তড়িৎ প্রবাহের চারপাশে চৌম্বক ক্ষেত্র তৈরি হয়। আগে বললাম কি, আগে একটা যে 2 নম্বর আগেরটা যেটা বলছিলাম যে চুম্বক শলাকাটি সাম্য অবস্থানে থাকে না। যখন বর্তনীতে তড়িৎ প্রবাহ চালনা করা হয়, তখন কি হচ্ছে? এই চুম্বক শলাকাটি সাম্য অবস্থানে থাকবে না। তারপরে আবার কি বলছি? বর্তনীতে তড়িৎ প্রবাহের ফলে চারপাশে চৌম্বক ক্ষেত্রের সৃষ্টি হয়। ঠিক আছে? এরপরে আবার আর কি বলতে পারি? তড়িৎ প্রবাহের মান চৌম্বক ক্ষেত্রের মানের উপর নির্ভর করবে। তড়িৎ প্রবাহের মান চৌম্বক ক্ষেত্রের মানের উপর নির্ভর করবে। চৌম্বক ক্ষেত্রের মানের উপর নির্ভর করবে। কয়টা হলো? 3টা। এরপর আর কি বলতে পারি? মানে এই তড়িৎ প্রবাহের কি ঘটনা ঘটতে পারে? তারপরে তাহলে তড়িৎ প্রবাহের দিক হবে চৌম্বক ক্ষেত্রের দিকের উপর, তড়িৎ প্রবাহের দিকটা চৌম্বক ক্ষেত্রের দিকের উপর নির্ভর করবে। তাহলে আমরা আরো বলতে পারি যে তড়িৎ প্রবাহের দিক চৌম্বক ক্ষেত্রের দিকের উপর নির্ভর করবে। তড়িৎ প্রবাহের দিক চৌম্বক ক্ষেত্রের
প্রবাহের দিক চৌম্বক ক্ষেত্রের দিকের উপর নির্ভর করবে। এটা কত নম্বর পাইলাম? এটা 4 নম্বর পাইলাম। তাহলে এরকম আমরা কতগুলো ঘটনা, এক তড়িৎ প্রবাহ একটা ডিভাইস চালনা করলে চুম্বক শলাকাটা রাখতে পারে, কি কি ঘটনা ঘটছে আমরা সেইগুলো নিয়ে কথা বলছি। তাহলে আর কি বলতে পারি? এই তড়িৎ প্রবাহ 5 নম্বরে আমি বলবো, তড়িৎ প্রবাহ যতক্ষণ থাকবে এর চারপাশে চৌম্বক ক্ষেত্র ঠিক ততক্ষণ থাকবে। অর্থাৎ তড়িৎ প্রবাহ যতক্ষণ থাকবে এর চারপাশে চৌম্বক প্রবাহ ঠিক ততক্ষণই থাকবে, ঠিক ততক্ষণ থাকবে। ঠিক ততক্ষণ থাকবে। তাহলে আমরা পাঁচটা বৈশিষ্ট্য এই পর্যন্ত পেলাম। শুধু এই চুম্বক শলাকাটা দিয়ে পরীক্ষা করতে যায় 5টা শলাকা পাইলাম। তাহলে এখন যে পাইলাম তড়িৎ প্রবাহের চৌম্বক ক্রিয়া কি, তাহলে যদি কথাটা যদি এখন আমরা বলি তড়িৎ প্রবাহের চৌম্বক ক্রিয়া কি, কিংবা তড়িৎ প্রবাহের চৌম্বক ক্রিয়া বলতে কি বুঝো, এই কথাটা যদি আসে তোমাদেরকে বলা হয় এবং আমরা যদি এখান তড়িৎ প্রবাহের চৌম্বক ক্রিয়া বলতে আমরা কি বুঝি, তাহলে এখন আমরা কিভাবে সংজ্ঞায়িত করব? কোন পরিবাহের ভেতর দিয়ে তড়িৎ প্রবাহিত হলে এর চারপাশে চৌম্বক ক্ষেত্রের সৃষ্টি হওয়াকে তড়িৎ প্রবাহের চৌম্বক ক্রিয়া বলে। তাহলে কি বললাম? কোন পরিবাহীর ভেতর দিয়ে তড়িৎ প্রবাহিত হলে এর চারপাশে চৌম্বক ক্ষেত্রের সৃষ্টি হওয়াকে তড়িৎ প্রবাহের চৌম্বক ক্রিয়া বলে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এটা লিখে নিতে পারো যে কোন পরিবাহীর চারপাশে, কোন পরিবাহীর ভেতর দিয়ে যদি তড়িৎ প্রবাহিত হয় এর চারপাশে কি হয়? চৌম্বক ক্ষেত্রের সৃষ্টি হওয়াকে আমরা বলবো তড়িৎ প্রবাহের চৌম্বক ক্রিয়া। কোন পরিবাহের ভেতর দিয়ে তড়িৎ প্রবাহিত হলে এর চারপাশে চৌম্বক ক্ষেত্রের সৃষ্টি হওয়াকে তড়িৎ প্রবাহের চৌম্বক ক্রিয়া বলে। তাহলে কোন কি লিখবো? কোন পরিবাহীর ভেতর দিয়ে তড়িৎ প্রবাহিত হলে এর চারপাশে কি চৌম্বক, এর চারপাশে চৌম্বক ক্ষেত্র, এর চারপাশে চৌম্বক ক্ষেত্রের সৃষ্টি হওয়াকে কি করব? চৌম্বক ক্ষেত্রের সৃষ্টি হওয়াকে তড়িৎ প্রবাহের চৌম্বক ক্রিয়া বলে। চৌম্বক ক্রিয়া বলে। বাস, ঠিক আছে। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা এটা বুঝতে পারলে তড়িৎ প্রবাহের চৌম্বক ক্রিয়া কি, তড়িৎ প্রবাহের চৌম্বক ক্রিয়া বলতে কি বুঝো এবং তড়িৎ প্রবাহের চৌম্বক ক্রিয়া সম্পর্কে ব্যাখ্যা করো। তাহলে তোমরা বলতে পারো যে তড়িৎ পরিবাহীর ভিতর দিয়ে, কোন পরিবাহীর ভিতর দিয়ে তড়িৎ প্রবাহিত হলে এর চারপাশে চৌম্বক ক্ষেত্রের সৃষ্টি হওয়াকে তড়িৎ প্রবাহের চৌম্বক ক্রিয়া বলে। তো প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা চৌম্বক ক্ষেত্রের দিকের কথা এর আগে আলোচনা করা হয়েছিল এবং দেখা গেল যে আমরা এটাকে কিভাবে বোঝানোর চেষ্টা করব। অর্থাৎ এই যে বৃদ্ধাঙ্গুল, এই মুষ্টিটা যেদিকে আছে আর এই বৃদ্ধাঙ্গুলটার দিক হলো, যদি তড়িতের দিক হয় তাহলে কি হবে?
তাহলে এই যে চৌম্বক ক্ষেত্রের দিক, এই চৌম্বক ক্ষেত্রের দিকটা হবে ঠিক এই। আবার যদি এই বৃদ্ধ আঙ্গুলের দিক যদি এটা যদি এরকম হয়, তাহলে এই যে মুষ্টিগুলো আছে অন্যান্য আঙ্গুলগুলো, তাহলে কি হবে? এর তড়িৎ ক্ষেত্রের দিক হবে হচ্ছে এইটা। অর্থাৎ এটা হলো ডানহস্ত দিক হলো উপর দিকে, অর্থাৎ মানে তড়িৎ প্রবাহ উপর দিকে যাবে, আর এই মানে মুষ্টি যেদিকে আসছে সেটা হচ্ছে মানে চৌম্বক ক্ষেত্রের দিক। অর্থাৎ চৌম্বক ক্ষেত্রের দিককে আমরা বি দ্বারা প্রকাশ করব, আর তড়িৎ প্রবাহের দিককে আমরা আই দ্বারা প্রকাশ করব। বি দ্বারা প্রকাশ করব, আর এটা হলো আই দ্বারা প্রকাশ করব। তো এখন তাদের দিকের উপরে, তাহলে কি চৌম্বক ক্ষেত্রের উপরে তড়িৎ প্রবাহটা কি হইতেছে? পারপেন্ডিকুলার, অর্থাৎ লম্বভাবে অবস্থান করছে। এখন এর আগে আমরা পড়েছিলাম যে চার্জ মুভিং ইন এ ম্যাগনেটিক ফিল্ড। আমরা এর আগে পড়েছিলাম যে চৌম্বক ক্ষেত্রের আধানের গতি, চৌম্বক ক্ষেত্রের আধানের গতি, এই চৌম্বক ক্ষেত্রের আধানের গতিটাও আলোচনা করেছিলাম। তো আজকে একটু কিছু হলেও এটা সম্পর্কে একটু আবার বলতে হবে। দেখি, চৌম্বক ক্ষেত্রের আধানের দিক বলতে যাই, সেটা আমরা হলো কি বাই করেছিলাম যে প্রযুক্ত বল, চৌম্বক ক্ষেত্রের যে মানে চৌম্বক ক্ষেত্র কর্তৃক প্রযুক্ত বল ছিল, সেই বলটা কি আমরা কি বের করেছিলাম? এই এম সমান ছিল কি কিউ, এটা হলো চার্জ, আর এই হলো ভি ইনটু আমাদের এই যে ম্যাগনেটিক ফিল্ড পি। এই একটা প্রযুক্ত বল, যেটা বলের হলো ছিল সেই বল। আর এই বলের মান ছিল কত? বলের মানটা যেটা হয়েছিল, বলের মান যেটা বের হয়েছিল সেটা হইতেছে এই এম সমান কিউ বি, এই কিউ বি সাইন থিটা। তাহলে দেখা গেল যে এটা হলো বল আর এটা বলের মান। এখন চার্জ মুভিং ইন এ ম্যাগনেটিক ফিল্ড, সেক্ষেত্রে আমরা কি আলোচনা করছিলাম? চার্জ মুভিং in a magnetic field, অর্থাৎ আধানের গতি, চৌম্বক ক্ষেত্রের আধানের গতি ক্ষেত্রে, চৌম্বক ক্ষেত্রে আধানের গতি, এটা নিয়ে আমরা কিছু কথা বলছি। আচ্ছা, চার্জ মুভিং ইন এ ম্যাগনেটিক ফিল্ড, আগে আমরা আলোচনা করছিলাম যে কোন চৌম্বক ক্ষেত্রে একটি গতিশীল আধান একটি বল লাভ করে। কোথায়? একটা ম্যাগনেটিক ফিল্ডের উপরে। চৌম্বক ক্ষেত্রের উপরে একটি গতিশীল আধান একটি বল লাভ করে, এই বলকে বলা হয় লরেন্জ বল, লরেন্জ চৌম্বক বল। ধরা যাক সেটাকে আমরা একটা এই যে চার্জ দেখছো কিউ চার্জ, সেটা হলো এই পজিটিভ কিউ চার্জ পরিমাণ, এটা হচ্ছে চার্জ। আধান বিশিষ্ট কোনো কণা সুষম চৌম্বক ক্ষেত্র, চৌম্বক ক্ষেত্রটা হচ্ছে কি সুষম চৌম্বক ক্ষেত্র বিতে, তাহলে চার্জ হচ্ছে কিউ, আর সুষম চৌম্বক ক্ষেত্র, যেটা চৌম্বক ক্ষেত্র সুষম চৌম্বক ক্ষেত্র সেটা হলো বি। তাহলে চার্জ কিউ, সুষম চৌম্বক ক্ষেত্র বি, হ্যাঁ, যদি থাকে তাতে কি আছে? ভি বেগে, এই ভি বেগে গতিশীল, তাহলে ভি বেগে গতিশীল হয়, তাহলে এখন চৌম্বক ক্ষেত্র কর্তৃক
এর উপর প্রযুক্ত বল আমরা কি পাই, এরকম চুম্বক ক্ষেত্রের উপর প্রযুক্ত বল আমরা কি পাই। তাহলে চার্জ মুভিং ইন এ ম্যাগনেটিক ফিল্ড, চার্জ মুভিং ইন এ ম্যাগনেটিক ফিল্ড বলতে চৌম্বক ক্ষেত্রে আদানের গতি, সেটা আমরা এর আগেও পূর্বেও আলোচনা করেছি, আজকেও আলোচনা করব। দেখো তোমাদেরকে সেটাই আমরা দেখাচ্ছি যে চার্জ মুভিং ইন এ ম্যাগনেটিক ফিল্ড, কোন চৌম্বক ক্ষেত্রে একটি গতিশীল, কোন চৌম্বক ক্ষেত্রে একটি গতিশীল আধান একটি বল লাভ করে, এই বলকে লরেন্স চৌম্বক বল বলে, এবং সেখানে কি আধান বিশিষ্ট কোন কণা সুষম চৌম্বক ক্ষেত্র বিতে ভি বেগে গতিশীল, এখন চৌম্বক ক্ষেত্র কর্তৃক এর উপর প্রযুক্ত বল, এর উপরে প্রযুক্ত বল যেটা সেটা হচ্ছে এফ এম কিউ ভি ক্রস বি, বি আধানের বেগ এবং বি হচ্ছে চৌম্বক ক্ষেত্র। এখন এটার মান যখন বের করছে বল, এটা বল প্রযুক্ত বল, আর এই বলের মান হবে এফ এম কিউ বি বি সাইন থিটা। এখানে থিটা হচ্ছে ভি এবং ক্ষেত্র বি এর মধ্যবর্তী ক্ষুদ্রতম কোণ। এখন এই যে এর মানে এই সংজ্ঞায়িত করতে চেয়েছে এবং এটা সম্পর্কে যে বৈশিষ্ট্যগুলো আছে সেই প্রপার্টিসগুলো আমরা এখন ক্যারেক্টারিস্টিকগুলো দেখব। আধানটি যদি স্থির হয়, অর্থাৎ যদি ভি ইকুয়াল টু 0 হয়, তাহলে এফ এম ইকুয়াল টু 0। সুতরাং কোন স্থির আধান কোন চৌম্বক ক্ষেত্রে চৌম্বক বল অনুভব করে না, এই কথাটাই বলা হচ্ছে যে কোন স্থির আধান কোন চৌম্বক ক্ষেত্রে কোন চৌম্বক বল অনুভব করে না। তাহলে কি হচ্ছে, এর আগে বলা হয়েছিল না যে গতিশীল হইতে হবে। আসলে এখানে বলা হচ্ছে দেখো আধানটি যদি স্থির হয়, অর্থাৎ যদি ভি ইকুয়াল টু 0 হয়, বেগ 0 হয়, তাহলে কি এফ এম ইকুয়াল টু 0 হয়ে যাচ্ছে। সুতরাং কোন স্থির আধান কোন চৌম্বক ক্ষেত্রে কোন চৌম্বক বল অনুভব করবে না। আচ্ছা, যদি থিটা ইকুয়াল টু 0 ডিগ্রি হয় কিংবা 180 ডিগ্রি হয়, 0 না হলে 180 ডিগ্রি হয়, অর্থাৎ আধানটি যদি চৌম্বক ক্ষেত্রে সমান্তরালে গতিশীল হয়, তাহলে চৌম্বক ক্ষেত্রে সমান্তরালে যদি গতিশীল হয় তাহলে এফ এম ইকুয়াল টু 0 সেখানে। সুতরাং চৌম্বক ক্ষেত্রের দিকে সমান্তরালে গতিশীল কোনো আধান চৌম্বক বল অনুভব করে না, তাহলে সমান্তরালে গতিশীল কোনো আধান চৌম্বক বল অনুভব করবে না। আর গতিশীল যদি আধান যদি গতিশীল না হয় সেক্ষেত্রেও চৌম্বক বল অনুভব করবে না। যদি 90 ডিগ্রি হয়, এই যে ফ্লেমিং এর বাম হস্ত কিংবা ডান হস্তর কথা যে কিছুক্ষণ আগে বলা হচ্ছে, সেইটা দেখো এখন এখানেও সেই জিনিসটা প্রুভ হচ্ছে যে আসলে একটা আরেকটার উপরে যদি মানে চৌম্বক ক্ষেত্রের যতক্ষণ পর্যন্ত তড়িৎ প্রবাহ লম্ব না হবে ততক্ষণ পর্যন্ত আমরা মান পাচ্ছি না। যদি থিটা 90 ডিগ্রি হয় তাহলে কিন্তু লম্ব হয়ে যাচ্ছে, অর্থাৎ আধানটি যদি চৌম্বক ক্ষেত্রের সমকোণে গতিশীল হয় তাহলে এফ এম ইকুয়াল টু কিউ ভি বি। তাহলে এখন কিন্তু আমরা মান পেয়ে গেছি এই যে এফ এম ইকুয়াল টু কিউ বি ভি বি। তাহলে দেখা গেল সমান্তরালে থাকা অবস্থায় যদি গতিশীল হয় তাও আমাদের মান 0, আবার আধান যদি চৌম্বক ক্ষেত্রের উপরে গতিশীল না হয় সেক্ষেত্রেও মান 0। কিন্তু যদি থিটার মান 90 ডিগ্রি হয়, অর্থাৎ আধান যদি চৌম্বক ক্ষেত্রের সমকোণে গতিশীল হয় সেই ক্ষেত্রে আমরা তাহলে কি পাচ্ছি, এফ ইকুয়াল টু কিউ ভি বি। এটা আমরা চৌম্বক ক্ষেত্রের মান পাই যাচ্ছি। তাহলে একটি গতিশীল আধান চৌম্বক ক্ষেত্রে সর্বোচ্চ এবং এই পরিমাণ বল অনুভব করে, এই ক্ষেত্রে এফ এম এর অভিমুখ ফ্লেমিং এর বাম হস্ত সূত্র থেকে এটা পাওয়া গেল
বাম হাতের তর্জনী, মধ্যমা এবং বৃদ্ধাঙ্গুলি পরস্পর সমকোণে প্রসারিত করে তর্জনীকে চৌম্বক ক্ষেত্রের বি অভিমুখে এবং মধ্যমাকে ধনাত্মক আধানের বেগের ভি দিকে স্থাপন করলে বৃদ্ধাঙ্গুলি বলে এই এফ এম এর দিক নির্দেশ করবে, বলে এফ এম এর দিক নির্দেশ করবে। আধানটি ঋণাত্মক হলে বলে দিক বিপরীতমুখী হয়ে যাবে। আর যখন কিউ আধানটি এমন একটি স্থানে ভি বেগে গতিশীল হয় যেখানে একই সময়ে তড়িৎ ক্ষেত্র, ইলেকট্রিক ফিল্ড যেটা তড়িৎ ক্ষেত্র এবং চৌম্বক ক্ষেত্র বিদ্যমান, তখন এর উপর ক্রিয়াশীল বল যেটা হবে সেটা হচ্ছে কি ক্রিয়াশীল বল F equal to কিউ ই ইলেকট্রিক ফিল্ড প্লাস কিউ এর সাথে যে ওই যে চৌম্বক বল ছিল যেখানে কিউ ভি ইনটু ভি আধানের প্রতি, সেই কথা বলা হচ্ছে। তাহলে এখানে এই এফ সমান আমরা লিখতে পারি কিউ কে সামনে নিয়ে আসলে ইউ ই প্লাস ভি প্লাস ভি। এখন এই যে এই বলকে আমরা কি বলবো, এই বলটার নাম বলবো হচ্ছে লরেন্স বল। লরেন্স বল বলতে কি বোঝো তার সংজ্ঞাটা এখানে নির্দেশ করা হয়েছে যে কোন স্থানে একই সময়ে একটি তড়িৎ ক্ষেত্র এবং একটি চৌম্বক ক্ষেত্র বিদ্যমান থাকলে সেখানে গতিশীল আধান যে লব্ধি বল অনুভব করে তাকে লরেন্স বল বলে। প্রিয় শিক্ষার্থীরা, লরেন্স বল কি এবং লরেন্স বল বলতে কি বুঝো সে কথাটা তোমরা যদি সংজ্ঞায়িত করতে চাও তাহলে তোমাদেরকে কি করতে হবে, এভাবে তোমাদেরকে বলতে হবে যে কোন স্থানে একই সময়ে তড়িৎ ক্ষেত্র এবং একটি চৌম্বক ক্ষেত্র বিদ্যমান। কি বললাম, একই সময়ে একটি তড়িৎ ক্ষেত্র এবং একটি চৌম্বক ক্ষেত্র বিদ্যমান থাকলে সেখানে একটি গতিশীল আধান যে লব্ধি বল অনুভব করবে তাকে আমরা বলবো লরেন্স বল। তাহলে কি দাঁড়ালো, মানে প্রথমেই তো ওয়েরস্টেডের পরীক্ষা কিংবা চৌম্বক শলাকা দিয়ে আমরা যে পরীক্ষাটা করছিলাম সেখানে হচ্ছে কোন তড়িৎ পরিবাহী যদি মানে ডিভাইসটাকে যদি তড়িৎ প্রবাহ করা হয় সেই প্রবাহের কারণে এর চারিপাশে কি হইতেছে চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হয়। এই চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হওয়ার কারণে কি হচ্ছে, আমরা চুম্বক শলাকাটিকে উত্তর দক্ষিণে না থেকে সে মুখ চেঞ্জ করে ফেলছে। এখান থেকে আমরা বুঝতে পারলাম যে নিশ্চয়ই এখানে কোনো একটা বল অনুভব করছে এবং চুম্বকের যে ধর্ম সে ধর্মটা আর এখানে থাকছে না, তাহলে অবশ্যই চৌম্বক ক্ষেত্র এখানে সৃষ্টি হয়েছিল। তাহলে এবং সেই চুম্বকত্ব সেই চুম্বক ক্ষেত্রটা কতক্ষণ অবস্থান করছিল যতক্ষণ পর্যন্ত ওই পরিবাহীতে তড়িৎ প্রবাহ চলতে থাকবে। তাহলে এই প্রবাহ যতক্ষণ থাকবে অর্থাৎ তড়িৎ প্রবাহ যতক্ষণ থাকবে ঠিক এই চৌম্বকত্ব সেই ততক্ষণই দেখা যাচ্ছে। সেই জন্য বলা হচ্ছে যে কোন স্থানে একই সময়ে একটি তড়িৎ ক্ষেত্র এবং একটি চৌম্বক ক্ষেত্র বিদ্যমান থাকলে সেখানে একটি গতিশীল আধান সেই এক ধরনের বল অনুভব করবে, সেই বলকে আমরা বলবো লরেন্স বল। তাহলে কি ধরো কোন স্থানে একই সময়ে একটি তড়িৎ ক্ষেত্র এবং একটি চৌম্বক ক্ষেত্র বিদ্যমান থাকলে সেখানে একটি গতিশীল আধান যে লব্ধি বল অনুভব করে তাকে আমরা লরেন্স বল বলি। বিক্রিয়া। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা এটা বুঝতে পারছো। এখন মনোযোগ সহকারে আমরা একটা জিনিস যা এখন করলাম সেগুলোকেই আমরা মানে আবার একটু সামারাইজ করে নিচ্ছি। একটি গতিশীল আধান তার চারপাশে চৌম্বক ক্ষেত্র সৃষ্টি করে। একটি গতিশীল আধান অন্য একটি গতিশীল আধানের উপর তড়িৎ বল ছাড়া অন্য একটা বল প্রয়োগ করলে আধান সময়ের উপর এই বেগ নির্ভর বলকেই আমরা বলবো চৌম্বক বল। আধান কিউ এর সমানুপাতিক এই চৌম্বক বলটা কি, এই চৌম্বক বলটা হচ্ছে এই কিউ এর সমানুপাতিক, আধানের বেগ ভি এর সমানুপাতিক, চৌম্বক ক্ষেত্রের মান ভি এর সমানুপাতিক এবং আধানের বেগের দিক চৌম্বক ক্ষেত্রের দিকের সাথে। চৌম্বক ক্ষেত্রের দিক তো বুঝতেই পারছো যে এই যে বাম হস্ত ডান হস্ত দেখাতে যায় সেটা হাতের মুষ্টির যে দিকে হবে সেটা হচ্ছে চৌম্বক ক্ষেত্রের দিক।
চৌম্বক ক্ষেত্রের দিকের সাথে কত থিটা কোণ উৎপন্ন করে এবং তার সাইনের সমানুপাতিক। আচ্ছা, তাহলে এইটাকে যদি আমরা সাজিয়ে লিখতে চাই তাহলে কি হবে? সাজিয়ে লিখতে পারবো a প্রপোর্শনাল টু q v b sin থিটা। আবার খেয়াল করো, এই বল আধান q এর সমানুপাতিক, আধানের বেগের v এর সমানুপাতিক, চৌম্বক ক্ষেত্রের মানের v এর সমানুপাতিক, আধানের বেগের দিক চৌম্বক ক্ষেত্রের দিকের সাথে যে কোণ উৎপন্ন করবে তার সাইনের সমানুপাতিক। তাহলে এখন যদি আমরা সাজিয়ে দেখি তাহলে কি লিখব? বল A প্রপোর্শনাল টু q v b sin থিটা। এখন এই A ইকুয়াল টু q v b sin থিটা এটা লিখতে পারি। এখন তাহলে কি দাঁড়ালো? বলের মান বল A ইকুয়াল টু এই বল A ইকুয়াল টু q v b sin থিটা। তাহলে এই বলটা হচ্ছে A ইকুয়াল টু q v b sin থিটা। এখন আমরা লক্ষ্য করি I gave you explain before also, কিছুক্ষণ পূর্বে আমরা তোমাদেরকে বলছি যে আসলে থিটার মান 90 ডিগ্রি হয়, সেই ক্ষেত্রে গতিশীল আধানের মানটা আসবে। তাছাড়া সমান্তরালের ক্ষেত্রে গতিশীল যদি হয় তাও মান শূন্য, এবং আর মানে যদি চৌম্বক ক্ষেত্রের মান যদি গতিশীল না হয় সেক্ষেত্রেও মান শূন্য। সেই ক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি? দেখো এই যে চৌম্বক ক্ষেত্র দেখাচ্ছি, চৌম্বক ক্ষেত্রের মান b আর ওই যে আধানের বেগ v, এই যে থিটা কোণ উৎপন্ন করে 90 ডিগ্রি। এখন আমরা মানটা পাবো q, এই q তাহলে b হলো কি? ম্যাগনেটিক ফিল্ড, অর্থাৎ চৌম্বক ক্ষেত্রের মান b বলকে এই কি আধান এবং আধানের বেগ দ্বারা ভাগ করলাম, তাহলে কি দাঁড়ালো চৌম্বক ক্ষেত্রের? তাহলে আবার দেখো, এখন আবার দেখো এখানে এটা হলো চৌম্বক ক্ষেত্র b, এই চার্জ q এবং আধানের বেগ v, আর বেগ 90 ডিগ্রি কোণ, তাহলে 90 ডিগ্রি হচ্ছে কি? লম্ব হচ্ছে। সেই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি চৌম্বক ক্ষেত্রের মান এই b সমান এই বল ইনটু এই q আর হলো v গুণ করতে হবে। তাহলে কি হলো? বলকে চার্জ, আধানের সংখ্যা এবং আধানের বেগ দ্বারা ভাগ করতে হলো। তাহলে ভাগ করলে কি পাচ্ছি? তাহলে চৌম্বক ক্ষেত্রের মান তাহলে আমরা কি বলতে পারি? কোন চৌম্বক ক্ষেত্রের দিকের সাথে সমকোণে একক বেগে চলমান একটি একক আধানের উপরে ক্রিয়াশীল বলের মানকে ওই চৌম্বক ক্ষেত্রের মান বলে। ঠিক আছে? কোন চৌম্বক ক্ষেত্রের দিকের সাথে সমকোণে একক বেগে চলমান একটি একক আধানের উপর ক্রিয়াশীল বলের মানকে ওই চৌম্বক ক্ষেত্রের মান বলে। আশা করি প্রিয় শিক্ষার্থীরা অবশ্যই বুঝতে পারছো। এখন একক আমরা কিভাবে বের করব দেখো। তাহলে কিছুক্ষণ পূর্বেই দেখলাম যে আমরা চৌম্বক ক্ষেত্রের মানটা F ইকুয়াল টু q v, এখন এটাকে যদি আমরা v যদি 1 মিটার পার সেকেন্ড হয়, মানে বেগ আধানের বেগ যদি 1 মিটার পার সেকেন্ড হয় আর চার্জ যদি 1 কুলম্ব হয়, তাহলে বল নিউটন 1 নিউটন যদি হয় তাহলে b এর ক্ষেত্রে b এর মানটা হবে 1 টেসলা। আবার কি খেয়াল করো, যখনই আমরা কিছুক্ষণ আগে দেখলাম যে এই চার্জ কি হয়েছিল? চার্জ হচ্ছে ম্যাগনেটিক ফিল্ডের উপর, চৌম্বক ক্ষেত্রের উপরে v হচ্ছে আধানের বেগ। সেখানে যদি আধানের বেগ এবং চৌম্বক ক্ষেত্রে যদি এরা যদি সমকোণে অবস্থান করে, সেই ক্ষেত্রে আমরা চৌম্বক ক্ষেত্রের মান বের করতে গেলে কি করছিলাম? যে বলকে আধানের সংখ্যা এবং আধানের বেগ দ্বারা ভাগ করছিলাম। এখন এই বেগটা যদি আমি একক বের করতে
চাই চৌম্বক ক্ষেত্রের মানের একক বের করবো, এটাই হলো উদ্দেশ্য। তো একক বের করতে চাইলে কি করতে হবে, তাহলে কি বেগ যদি 1 মিটার পার সেকেন্ড হয়, চার্জ যদি 1 কুলম্ব হয়, আর বলের মান যদি 1 নিউটন হয়, সেই ক্ষেত্রে B সমান 1 টেসলা হয়ে যাচ্ছে, 1 টেসলা। এই জিনিসটা বলে, তাহলে টেসলা, তাহলে চৌম্বক ক্ষেত্রের মানের একক আমরা কি পেলাম, টেসলা। তাহলে আমরা কি বলবো যে টেসলা কি, তাহলে 1 টেসলা কি, যে চৌম্বক ক্ষেত্রে 1 কুলম্ব আধান, যে সংখ্যায় যেভাবে আমরা পূর্বে বোঝার চেষ্টা করব ওইটাকে আমরা নিজেকে সাজিয়ে লেখা, যে চৌম্বক ক্ষেত্রে 1 কুলম্ব আধানের ক্ষেত্রে দিকের সাথে সমকোণে 1 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল হলে 1 নিউটন বল অনুভব করে, সেই ক্ষেত্রের মানকে আমরা বলবো 1 টেসলা। ঠিক আছে প্রিয় শিক্ষার্থীরা, যে চৌম্বক ক্ষেত্রে 1 কুলম্ব আধান ক্ষেত্রের দিকের সাথে সমকোণে 1 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল হলে যে 1 নিউটন বল অনুভব করবে, সেই ক্ষেত্রের মানকে আমরা বলবো 1 টেসলা। এখন দেখো আমরা এখানে একটা কুইজ দিয়েছি আর একটা গাণিতিক, নিচের কোনটি চৌম্বক ক্ষেত্রের একক আমরা বার করে দিতে হবে। দেখো এখানে দেখো 4টা দেওয়া আছে, তাহলে আমরা কিছুক্ষণ আগে যে আলোচনা করলাম সেখান থেকে বুঝতে পারছি যে এখানে ন্যানোমিটার আছে, অ্যাম্পিয়ার পার মিটার আছে, টেসলা আছে, ন্যানো অ্যাম্পিয়ার পার মিটার। তাহলে এখন আমরা কি করতে পারি, তাহলে কিছুক্ষণ আগে আমরা যে উত্তরটা পেয়েছিলাম সেই উত্তরটা হচ্ছে টেসলা। তাহলে চৌম্বক ক্ষেত্রের মানের একক আমরা টেসলা পেয়ে গেছি। ঠিক আছে ওকে প্রিয় শিক্ষার্থীরা, তো আমাদের তো এখন আমরা আজকে আমরা এখানে রাখতে হলো, আগামী ক্লাসে ইনশাআল্লাহ এই চৌম্বক ক্ষেত্রের উপরে আমাদের লাস্ট ক্লাস এবং ষষ্ঠ ক্লাসে আমরা গাণিতিক সমস্যা এবং এরপরে একটু বায়াস-কার্টের সূত্রেরই একটু কিঞ্চিত পরিমাণ গতদিন ক্রিয়া ছিল সেটা আমরা পড়ে সমাপ্ত করব। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন আজকের ক্লাসটা সমাপ্ত করব, তার পূর্বে আবার দুটি কথা বলে যাই, তোমরা তোমাদের নিজেদেরকে স্বাস্থ্যবিধি মেনে সুরক্ষিত রেখে সামাজিক দূরত্ব বজায় রেখে সকলকে সচেতন থেকে নিজেকে সুস্থ রেখে লেখাপড়ায় মনোযোগ দিয়ে সুন্দরভাবে সুস্বাস্থ্য কামনা করে আমি আমার ক্লাস এখন সমাপ্ত করছি। ধন্যবাদ সকলকে।